প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রবাসী নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা সবসময় মানবতা ফেরিওয়ালাদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকেও এর ব্যতিক্রম নেই। আজকে আপনাদের সাথে আমরা দুজন মানবতা ফেরিওয়ালাকে নিয়ে আসছি। আমাদের সেই মানবতা ফেরিওয়ালা যাকে এক নামে সবাই শপথ ভাই হিসেবে চিনেন, আমাদের সেই মানবতা ফেরিওয়ালা জনাব শওকত হোসেন। আপনাকে প্রবাসী নিউজে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকেও এবং আপনাকেও স্বাগত। ধন্যবাদ। শওকত ভাই, আসলে ঈদ গেল কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে আপনার সাথে সাক্ষাৎ হয়নি। ঈদ পরবর্তী সময় কেমন চলছে, আপনার কেমন আছে? মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। বলতে গেলে আমার ঈদ হয় নাই বললে ভুল হবে, দেশের জন্যই হয় নাই। ঈদের দিন, ঈদের পরের দিন আমি অনেকে জানে আমি পুলিশ বিভাগে কর্মরত। ঈদের দিন আমার ডিউটি ছিল, ঈদের পরের দিনও ডিউটি ছিল। এখন অদ্যাবধি এখনো পর্যন্ত কন্টিনিউ আমাদের ছুটি যেহেতু বন্ধ, আমরা ডিউটির মধ্যেই আছি এবং দেশ সেবা করে আমাদের ঈদ মোটামুটি, বিশেষ করে আমার দেশ সেবা করে গিয়েছে। আর পার্সোনালি আমার যে ডিউটি পুলিশ বিভাগে 16 ঘন্টা কিংবা 18 ঘন্টা, আমার ডিউটির পরেও যে সময়টা আমি 4-6 ঘন্টা, 6 ঘন্টাও মিলে না, যে সামান্যতম সময় যে বিশ্রামের জন্য আমাকে দেয়া হয়, সেই বিশ্রামের সময়টাও কিন্তু আমি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চষে বেড়াই মানবিক কাজে, এটা আপনারা সবাই জানেন। এবং আমি কবে শেষ 8 ঘন্টা ঘুমিয়েছি কিংবা 6 ঘন্টা ঘুমিয়েছি আমার জানা নেই, কিন্তু মানবিক কাজ করে যাচ্ছি। আমি জানি যে আমাদের যে সমাজ, এই সমাজে ভালো কাজ করতে গেলে সহজে মানে ভালো কাজ করতে গেলে যে কত বাধা আসে এবং ভালো কাজ যারা করে তারা বাধার সম্মুখীন হয় এবং যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে, থমকে যেতে পারে। এই মেন্টালিটি আমার মধ্যে কাজ করে বিদায় আমি চিন্তা করি যে কোনো সময় আমিও থেমে যেতে পারি, আমাকে থামিয়ে দেওয়া হতে পারে হয়তো কোনো অশুভ শক্তি। এই জন্য যতক্ষণ সুযোগ আছে ইনশাল্লাহ এই কাজ করে যাব এবং এই সুযোগের মধ্যেই আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছি এবং করে যাব ইনশাল্লাহ। সবাইকে অনুপ্রেরণা দিচ্ছে, আপনারাও আপনাদের জায়গা থেকে ভালো কাজ করে যান, কারণ ভালো কাজ যে কখন বন্ধ হয়ে যাবে কোন অশুভ শক্তির কাছে এটা বলা যায় না। এই জন্য যতক্ষণ সময় আছে করে যান, এটাই হচ্ছে আমার স্লোগান। জি, ধন্যবাদ শওকত ভাই। আসলে মানবতা জয় হবেই হবে। মানবিক কাজ করতে হলে আসলে বাধা আসে, এটা আমরা জানি। আজকে আপনি শওকত ভাই, আপনি কাজ করেন আসলে যে বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলি নিয়ে কাজ মনে হয় বাংলাদেশ হয়তো বা হাতে গোনা 2-1 পাওয়া যেতে পারে। এইগুলি সকলে জানে, আমি ওইদিকে যাব না, আমি একটু যেতে চাই। আপনি সিএমপিতে থাকা অবস্থা আমরা দেখেছি দিন রাত আপনি রাতের অন্ধকারে ঘুরে বেরিয়েছেন এই চট্টগ্রাম মহানগরের প্রতিটা অলি গলিতে ঘুরেছেন। এখন আপনি কর্ণফুলীর ওইগুলো চলে যাওয়ার পর আপনার এই কার্যক্রম কেমন জানি থমকে গেছে মনে হচ্ছে। এটিকে আসলে আপনার যোগাযোগের মাধ্যমটার কারণে এরকম হচ্ছে, বিষয়টা কি একটু খুলে বলবেন? আসলে আগে ছিলাম আমি চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে, সেখান থেকে শহরের মাঝখানে, সেখান থেকে যতটা দ্রুত মেডিকেলে বলেন আশপাশে বলেন রেসপন্স করা যেত, রেস্কিউ করার জন্য যে রেসপন্সটা করতে পারতাম, সেটা কিন্তু এখন কর্ণফুলী থানা কিন্তু নদীর অপোজিট পাশে অনেক দূরে, সেখান থেকে এসে কিন্তু রেসপন্স করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তার মানে এটা না যে বন্ধ হয়ে গেছে, এটা কন্টিনিউ চলতেছে এবং চলবে, চলমান আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা এই কার্যক্রমকে শুধু মেট্রোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে এবং অলরেডি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আপনারা অনেকগুলো ভিডিও দেখে থাকবেন। আমরা চট্টগ্রামের বাইরেও বিভিন্ন যে সময়টা আমাদের বিশ্রামে থাকে ওই সময়টা চেষ্টা করি একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়েও মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত আছে। এখন একটু বাইরের দিকটাও আমরা সম্প্রসারিত করে ওই দিকগুলোতেও আমরা আমাদের সেবা কার্যক্রমটা পৌঁছানোর পরিপ্রেক্ষিতে আমাদের সিটির মধ্যে কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে, কিছুটা কমে গিয়েছে। তার মানে বন্ধ হয়ে যায়নি, কারণ শুধু একটা জায়গার মানুষ উপকৃত হবে তা কিন্তু না, সারা বাংলাদেশের মানুষই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। যে সমস্ত মানুষের শরীর পচে যায় সেটা শুধু সিএমপি মানে চট্টগ্রাম সিটির মধ্যে না, মেট্রোর মধ্যে না, মেট্রোর বাইরে অসংখ্য জায়গায় মানুষের ঘুমিয়ে নিবৃত্তি অবহেলা কাটছে। তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, এই জন্য আমরা সামগ্রিকভাবে কাজ করতে গেলে একটি জায়গায় বড় ধরনের সময় দেওয়া থেকে বঞ্চিত হতে হয়। আমরা সেটাই হয়তো পরিলক্ষিত করছেন যে সিটির মধ্যে কাজ কিছুটা কম করেছে, কিন্তু আদার আনুষঙ্গিক অন্যান্য জেলাগুলো মেট্রোগুলোতে আমাদের কাজটা আস্তে আস্তে বেগবান হচ্ছে। এই জন্যই আসলে আমি আসলে বন্ধ হয়ে গেছে এটা বোঝাতে চাইনি। চট্টগ্রাম মেডিকেল হচ্ছে একেবারে চট্টগ্রাম বিভাগের মধ্যে একটা প্রসিদ্ধ মেডিকেল, যেটা আপনি জানেন।
সরকারি অনেকগুলো মেডিকেল থাকলে তবে এই ধরনের মেডিকেল আর্মি কিনে একবার দূর দূরান্ত থেকে গ্রামের হতদরিদ্র মানুষের কাছে মানে একটা পরিচিত যে তোমরা চট্টগ্রাম মেডিকেলে চলে যাও, ওখানে শকতকে পাওয়া। আসলে শকতকে ওরা জানে না, শকত কি এটা একটা ব্যক্তির নাম, অনেকে নাকি এটা মেডিসিনের নাম এটাও জানে না, নাম ওখানে গেলে শকতকে পাবে। মানে এই ধরনের একটা গ্রামের মানুষের কাছে যারা ছিল এই সেই শকতকে ওরা তো এখন খুঁজে পাচ্ছে না। আগে তো প্রতিদিন কাছে খুঁজে পেত। বিষয়টা আসলে রোগীর সংখ্যা বেশি বৃদ্ধি পাওয়াতে আসলে হয়তো দুই একজন একটি হিমশিম খাচ্ছে, কিন্তু আমাদের বিশেষ করে আমাদের তত্ত্বাবধানে যে আমাদের 4-5 জন মানুষ রয়েছে তারা কন্টিনিউ মেডিকেল কলেজে কাজ করে যাচ্ছে। আমি নাম তাদের আবার বলছি প্রবাসী নিউজে, যে আমার সহকর্মী তৈয়ব রয়েছে, আমার সহকর্মী ইরফান রয়েছে, আমার সহকর্মী হৃদয় রয়েছে, আমার সহকর্মী মেহেদি রয়েছে, আমার সহকর্মী আরমান রয়েছে। ওরা কাজ করে যাচ্ছে, কন্টিনিউ ওরা মেডিকেল করে থাকে, বেওয়ারিশদের খাবার দাবার চিকিৎসা অপারেশন থেকে শুরু করে সব সহায়তা করে যাচ্ছে। বিশেষ করে আপনার পাশে আজকে আমাদের যে আরেকজন অতিথি ভাই বসে আছে, উনি গতকাল রাত্রে, আমি ওনাকে চিন্তা করে এখানে এসে পৌঁছেছি, উনি কালকে ফোন দিয়েছে একটা বিরল রোগী, সারা শরীর পৌঁছে গিয়েছে, কান সহ একেবারে খুবই খারাপ অবস্থা, যেটা হয়তো আপনি দেখেছেন। তো এরকম একটা মানুষ, এটা কিন্তু একদিন দুদিনে হয় নাই, এটা বছরের পর বছরের একটা মানুষ খুবই ঘরের মধ্যে পৌঁছতেছে। তবে সারা বাংলাদেশে তথা ওই বিভাগে তথা ওই জেলায় তথা ওই থানায় কি কোনো মানুষ ছিল না তার পাশে সহায়তা নিয়ে দাঁড়ানোর জন্য? আসলে কথা বলতে গেলে অনেক চলে আসে, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে বলে কথা বলে না। কিন্তু আমি একটু ভিন্ন প্রকৃতির মানুষ, আমি জানি হয়তো একদিন আমি থেমে যাব, কিন্তু থেমে যাওয়া পর্যন্ত যতক্ষণ সুযোগ আছে কথা বলতে হবে। আফসোস করি সেই মানুষটার জন্য যে এত বছর একটি খুপড়ি ঘরের মধ্যে সারা শরীর পৌঁছতেছে, কোনো মানুষ সহায়তা নিয়ে তার পাশে দাঁড়ায় নেই। উনি যখন এটা আমাকে বলছে, আমাকে এরকম প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন করে, বেছে বেছে যেটা বেশি সমস্যাগ্রস্ত সেটাই আমরা ধরি। তো আসলে আমার কাছেও এরকম কোনো অ্যাবিলিটি নেই যে আমি সারা বাংলাদেশে একা দায়িত্ব নিতে পারবো। তার মধ্যে থেকে যেটা একেবারে মারাত্মক সিভিয়ার, না করলেই নয়, একেবারে মৃত্যুর সন্নিকটে চলে গেছে, সেটা একজন মানুষ হিসেবে না করলে আমার বিবেকের সাথে আমি বন্দি থেকে যাই। এই জন্য আমি ওনাকে কালকে বলছি যে আপনি পাঠিয়ে দেন। তো আজকে আসার কথা, আজকে আসতে পারে না, আগামীকালকে আসবে, এবং আগামীকালকে যদি এখানে অপারেশনের সম্পূর্ণ অপারেশন খরচ, তাদের চিকিৎসা খরচ ইনশাল্লাহ চালাবো, এবং একজন অসহায় মানুষ যাতে বিনা চিকিৎসায় আমাদের এই বাংলাদেশের জাতিকে, আমাদের তথা পুরো সমাজ ব্যবস্থাকে, পুরো মনুষ্য জাতিকে যাতে অভিশাপ দিয়ে দুনিয়া থেকে সে বিদায় না নিয়ে যায়। এই জন্য আমার পক্ষ থেকে, আমার প্রতিনিধিদের পক্ষ থেকে, আমার টিম মেম্বার যারা আছে তাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সার্বিকভাবে সহায়তা করে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে এই ঘটনার একটি সুন্দর সমাপ্তি ঘটে, এবং ইনশাল্লাহ 2 একদিনের মধ্যে আমরা ভিডিওতে যতদূর সম্ভব এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো এরকম আসলে আমরা সারা বাংলাদেশ ব্যাপী এরকম একেবারে শেষ জায়গায় শেষ ভরসা হতে চাই, শেষ আশ্রয়স্থল হতে চাই। এজন্যই আমাদের এই মূলত এই কার্যক্রমগুলো এভাবেই চলমান রয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। জি, ধন্যবাদ। একবার আপনার কাছে শেষ প্রান্তে চলে আসি, আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইনশাল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা এখন যেভাবে কাজ করে যাচ্ছি আমাদের কার্যক্রম চলমান অব্যাহত থাকবে। পাশাপাশি আমি সর্বোচ্চ চেষ্টা করছি যথাযথ কর্তৃপক্ষের নজরে আমাদের এই কার্যক্রমগুলোকে তুলে ধরার জন্য, যাতে বাংলাদেশে একটি স্বতন্ত্র বেওয়ারিশ হাসপাতাল হয়। কারণ যাদেরকে আমরা মেডিকেল নিয়ে চিকিৎসা করি, হয়তো আমরা তাদের পাশে শ্রম সেবা দিচ্ছি বিদায় তাদেরকে মেডিকেল অ্যালাউ করছি, কিন্তু আমরা যখন থাকবো না, কিংবা আমাদের কার্যক্রম যখন শিথিল হয়ে যাবে, সবকিছুর একটা সীমাবদ্ধতা থাকে, অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকে, তারপর জনবলের সীমাবদ্ধতা থাকে, ট্রান্সপোর্ট সীমাবদ্ধতা থাকে, সবকিছু মিলিয়ে যখন আমাদের সীমাবদ্ধতা প্রখর আকার ধারণ করবে, হয়তো আমাদের এই সংগঠনটি নাও থাকতে পারে। কিন্তু যদি সরকারিভাবে একটি স্বতন্ত্র বেওয়ারিশ হাসপাতাল হয়, তাহলে সারা বাংলাদেশের মানুষজন সামগ্রিকভাবে উপকৃত হবে। এই জিনিসটি মাথায় রেখে এই নিরিখে আসলে বলতে চাই যে বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল খুবই উপযোগী এবং যথাযথ সময় উপযোগী একটি বিষয়। এই বিষয়টা যাতে এই লাইভ যারা দেখবেন তারা অবশ্যই সম্ভব হলে শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষের নজরে নিয়ে যাবেন, যাতে তারা এই বিষয়টা একটু উপলব্ধি করে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে যারা রাস্তায় শুয়ে আছে, মৃত্যুর সাথে একেবারে মৃত্যুর কাছাকাছি জায়গায় চলে গিয়েছে, মৃত্যুর সন্নিকটে পৌঁছে গিয়েছে, শরীর পৌঁছে এখনো চট্টগ্রাম মেডিকেলের আশপাশে ঘুরলে দেখা যায় যে খোলা আকাশের নিচে ড্রেন ডাস্টবিনের পাশে মানুষ পড়ে আছে, বৃষ্টিতে ভিজতেছে, রোদে শুকাচ্ছে, তাদের শরীরে পচন ধরা আছে। তো এদের জন্য আসলে কে কথা বলবে? এদের জন্য এরা আসলে কোনো জায়গার নির্দিষ্ট কোনো জায়গার ভোটারও না,
আর নির্দিষ্ট কোনো জায়গার ভোটার না হওয়ার কারণে তাদের পক্ষে কোনো জনপ্রতিনিধি কথাও বলে না কিংবা কোনো সংস্থা কাজও করে না, বা আমরা যে কোথাও গিয়ে নিয়ে দিয়ে আসবো এই ধরনের কোনো সংগঠনও নেই। বাংলাদেশে আছে, আমি স্বীকার করি, বৃদ্ধাশ্রম আছে, সেগুলো ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে, বা একেবারে যারা বেশি মানবিক তারা দেখা যাচ্ছে রাস্তা থেকে তুলে নিয়ে একজন বৃদ্ধকে সেখানে রাখলো খাওয়ালো। কিন্তু যে মানুষটা সিভিয়ার ডিসঅর্ডারে পৌঁছে গিয়েছে, যে শরীর পচে মৃত্যুর সাথে একেবারে মৃত্যুর সন্নিকটে চলে গেছে, তাকে কিন্তু কোনো বৃদ্ধাশ্রম নিবে না। কারণ নিবে না এই জন্য তার এই ডিসঅর্ডারের কারণে অন্যদের মধ্যেও ক্যান্সারের জারটা ছড়াতে পারে বিদায়, তার দ্বারা অন্যরাও এফেক্টেড হতে পারে বিদায়, বা সেখান থেকে বড় ধরনের যে এটা কি সার্জারি সাপোর্টের প্রয়োজন সেটা তারা দিতে পারবে না বিদায় সর্বোপরি তাকে নিলে বিপদ ছাড়া আর কিছুই নাই চিন্তা করে তাকেও কিন্তু নেওয়া হয় না। এক কথায় সে রাস্তার পাশে কুকুর বিড়ালের চেয়েও খারাপ অবস্থায় ঢুকে ঢুকে মারা যায়, যেটা একটি মানব সভ্যতার জন্য কখনোই কাম্য না। এটা বাংলাদেশ না, অ্যাজ এ ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে এটা কখনোই গ্যারান্টেড না। এটা আপনি যে জায়গা থেকে বলেন, যে স্তর থেকে বলেন, এটা কখনোই কাম্য হতে পারে না একজন মানুষের জন্য, একটা মানব সভ্যতার জন্য। এই বিষয়টি মারাত্মক একটি, এটাকে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এটা কত বড় একটি জঘন্য বা নির্মম একটি বিষয়, যে একটি মানুষ কুকুর বিড়ালের মতো রাস্তার পাশে তিলে তিলে ধুকে ধুকে মরে যাচ্ছে। এটা যদি অনেকে বলবেন যে আমরা তো দেখি না, আপনাদের চোখে যাদের রঙিন চশমা, তারা যদি দুই একটা দিন আমাদের সাথে সময় দেন তাহলে আমরা দেখাতে পারবো। এই বিষয়টা উপলব্ধি করে সবাই যার যার জায়গা থেকে যার যার যতটুকু ক্ষমতা বা সামর্থ্য বা যতটুকু পাওয়ারিটি কাজ করে, আপনার সেই পাওয়ারিটি দিয়ে আপনি এটা যথাযথ কর্তৃপক্ষের নজরে নিয়ে যান, যাতে কি সরকারিভাবে বাংলাদেশের স্বতন্ত্র নিঃস্ব বেয়ারিশ হাসপাতাল হয়। যদি সেটা আল্লাহ না করুক কোনো কারণ না হয়, তখন আমরা খুব সহজ হতে পারে বছরখানেক কিংবা হতে পারে তারও কম বেশি সময় আমরা স্বতন্ত্রভাবে ইনশাল্লাহ উদ্যোগ দিব। এই জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে এটা সরকারিভাবে হয়। যদি একেবারেই কোনোভাবে না হয় তখন আমরা ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নিব, এই আশায় আছি। এবং ইনশাল্লাহ এটা যাতে ভালো একটা ইতিবাচক স্থানে দাঁড়ায়, সবার প্রতি এই কামনা রইল। এবং পাশাপাশি সবাই সম্ভব হলে ইসরায়েলি পণ্য বয়কট করবেন। আমাদের যে নিরীহ ফিলিস্তিনি ভাইদের উপর যে ইসরায়েলি আগ্রাসনে যে হাজারো লক্ষ মানুষ বিপর্যস্ত অবস্থায় আছে, তাদের পাশে আমরা কিছু না করতে পারি, অন্তত এই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে সামান্য কিঞ্চিত যদি তাদের অর্থনৈতিক সমস্যা আমরা তৈরি করতে পারি, এটাই আমরা হয়তো একটি জাতি হিসাবে, ধর্মীয় দৃষ্টিকোণ না, অন্তত একটি জাতি হিসাবে একটি অসহায় জাতির প্রতি সহানুভূতি দেখানো হবে। যার যার জায়গা থেকে আপনাদের মানবিকতা বৃদ্ধি করবেন, এটাই সবার প্রতি কাম্য। বিশেষ করে প্রবাসী ভাইদের উপরে স্পেশাল অভিনন্দন রইল, যারা সার্বক্ষণিক বাংলাদেশের হয়ে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের অর্থনীতি এবং মর্যাদা সমুন্নত রাখার জন্য নিজের জীবনটাও পর্যন্ত দিয়ে যাচ্ছেন। অনেকে গিয়েছেন তো আর আসার কোনো খোঁজ খবরও নেই, তো সারা জীবন কিন্তু দিয়ে যাচ্ছেন। এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আমার ছোট্ট জায়গা থেকে আমি আসলে ভালোবাসা প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারি না। কিন্তু যদি আল্লাহ কখনো ওইরকম সামর্থ্য দেয় কিংবা দিত, বা যদি হয় এরকম কোন ক্ষমতা, যদি সুপার স্পেশাল সুপার পাওয়ার যদি আমার কাছে থাকতো, আমি অবশ্যই সেটা করতাম। এটা আমার কাল্পনিক একটি মনের আবেগ আমি তুলে ধরছি, এটা কোনো আমার পার্সোনাল যে অবস্থান থেকে আমি কথাটা বলছি না। আবারও বলছি, এটা আমি আমার কাল্পনিক জায়গা থেকে, একজন কার্টুনিস্ট যেরকম যে কারো চিত্র আঁকতে পারে, এটা মজার ছড়ে করে, এটা কিন্তু সিরিয়াসলি করে না। সেম কার্টুনিস্টের যেরকম একটা অধিকার থাকে, একজন লেখকের যেরকম অভিজ্ঞতার ঝুলি থেকে যে কোনো বিষয়কে হাস্যাত্মক ভাবে উপস্থাপন করার জন্য যে কোনো কল্প কাহিনী মনের মাধুরী মিশিয়ে তৈরি করতে পারে, ঠিক সেরকম ভাবে আমি আমার কল্পনা থেকে বলছি যে আমার যদি এরকম কোনো সুপার পাওয়ার বা ক্ষমতা থাকতো, তাহলে অন্তত এই প্রবাসীরা যেটা বলছে যে 12 বছর যদি কেউ বিদেশ করতো, অবশ্যই আমি তাকে বাংলাদেশে প্রবেশের সময় লাল গালিচা সংবর্ধনা দিয়ে প্রবেশ করতাম। আর যদি আল্লাহ না কেউ মারা যেত, তো তার একজন স্পেশাল ভালো একটা সম্মানী দিয়ে তার লাশটা বাংলাদেশে প্রবেশ করানো হতো এবং সসম্মানে উপহার স্বরূপ তার স্বজনের কাছে তার লাশটা প্রেরণ করা হতো। এবং জাতি যাতে মনে রাখে, এই জন্য অন্তত সমাধি স্থলে তার নামটা কিছু না করি, অন্তত রূপার ফলকে, সোনার ফলকে না লিখতে পারি, অন্তত রূপার ফলকে তার নামটা যাতে আমরা লিখে রাখতে পারি। আদূর ভবিষ্যতের যে সন্তানরা, আমাদের যে সন্তানরা, বাচ্চা কাচ্চারা কিংবা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তারা যাতে জানতে পারে যে 71 সালে মুক্তিযুদ্ধ করে যেরকম মুক্তিযোদ্ধারা আমাদের হৃদয় সম্মানে, আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবাকে যেরকম মানুষ সম্মানের সহিত আরো 20 বছর পরেও স্মরণ করবে, 100 বছর পরেও স্মরণ করবে, সেম এই প্রবাসী ভাইরা যারা দেশের জন্য এরকম বিদেশের বুকে 10 বছর কিংবা 15 বছর থাকাকালীন সময় মারা যাবে, তাদের কথাও এক সময় এই ভবিষ্যৎ প্রজন্ম জানবে যে তাদের বাবা এই দেশের অর্থনীতির জন্য যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে। এরকম মানবিকতা যাতে সবার মধ্যে জন্ম হয়,
এই কামনা রইল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রফিক ভাইকে এবং ধন্যবাদ যে সমস্ত প্রবাসী ভাইরা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে সালাম আলাইকুম। সবাই আপনি জানেন করোনার পরিস্থিতি আসলে জীবন জীবিকার জন্য যদি লকডাউন মোটামুটি শিথিল করা হলো, আমরা কিন্তু করোনা এই ভয়াবহ থেকে আমরা মুক্ত নই। আপনি কি এ বিষয়ে কিছু বলার আছেন নাকি? জি, করোনা এখন আসলে করোনা সেকেন্ড ওয়েভ চলছে। এই ওয়েভ করোনা আমাদের মধ্য থেকে একেবারে চলে যায় নাই। সবাই সচেতন থাকতে হবে। আমরা সবাই মাস্ক ব্যবহার করবো, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবো, সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, হাঁচি কাশি যেখানে সেখানে থুতু ফেলবো না। কিন্তু এটা করবো অবশ্যই, এটার পাশাপাশি আবার অতিরিক্ত সচেতনতা করতে গিয়ে আমার দ্বারা যাতে অন্য মানুষ ক্ষতির সম্মুখীন না হয় সেটাও দেখতে হবে। যেমন আমাদের দেশে নাম বলবো না, অনেক অমানুষ আছে, মানুষ বলবো না তাদেরকে, অনেক অমানুষ আছে ডবল পিপি, ডবল মাস্ক, ডবল গাউন ব্যবহার করে সেবার নামে মানুষকে কাঁদিয়েছে, এরকম অনেক আছে। আমি অনেক জায়গায় দেখেছি যে সন্তান, পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ, সেই সন্তানের লাশ কাঁধে করে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে। হয়তো কেউ অক্সিজেন পাচ্ছে না, হয়তো কেউ আইসিইউ পাচ্ছে না, হয়তো কেউ ডক্টর পাচ্ছে না, হয়তো কেউ অ্যাম্বুলেন্স পাচ্ছে না। যে যে সংস্থার সাথে, যে পেশার সাথে জড়িত থাকেন না কেন, এই করোনার দোহাই দিয়ে কোনো মানুষ যাতে চোখের পানি না ফেলে, কিংবা তার স্বজনকে হারাতে না হয়, কিংবা সে বড় ধরনের হয়রানির শিকার না হয়। এমনও সময় গেছে যে এমনও দেখেছি যে ব্যাংকের বাইরে লাইন ধরে আছে কমপক্ষে 500 মানুষ, অথচ ভিতরে 2-3 জনকে 3 হাত দূরত্ব রেখে রেখে ওনারা যে আস্তে ধীরে কেউ গল্প করছে, কেউ চা খাচ্ছে, সব জায়গায় না, কিছু কিছু ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম যাতে কোনো অফিস আদালতে কিংবা কোনো হাসপাতালে কিংবা কোনো ব্যাংক প্রতিষ্ঠানে কিংবা কোনো সেবামূলক কার্য স্থানে এই ধরনের যাতে এই করোনাকে পুঁজি করে, সেটার সাথে আমাদের এই ব্যবসায়ী ভাইরাও জড়িত, এই করোনাকে পুঁজি করে যাতে দাম বাড়িয়ে সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে না ফেলে, এই জন্য সবার প্রতি বিনম্র অনুরোধ, আমাদের দেশকে ভালোবাসুন এবং করোনার যে সুরক্ষা ব্যবস্থা সেগুলো মেনে চলুন। তবে আবারও বলছি, সুরক্ষা ব্যবস্থার নামে কিংবা করোনার দোহাই দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিবেন না, কিংবা মানুষকে সেবা থেকে বঞ্চিত করবেন না। ধন্যবাদ। ধন্যবাদ জানাব শওকত হোসেন, ধন্যবাদ মোহাম্মদ ইয়াসিন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, যারা যে যেখানে দেখছেন, সবাইকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।